হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমাদের 6টা সিরিজ চলছে, তোমরা জানো। প্রত্যেকটা সিরিজই আমরা স্টার্ট করে দিয়েছি। আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশ সিরিজের ক্লাস নাম্বার 2 নিয়ে হাজির হয়ে গেছি। প্রেসি রাইটিং শিখবো আমরা এখানে। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে বিভিন্ন এক্সামে কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভ যে ইংলিশ পোর্শনটা এটা কাজে লাগে। এটা কোনো একটা সিঙ্গেল এক্সামের জন্য কিন্তু আমি করাচ্ছি না এই সিরিজটা। সেই কারণে তোমরা ভেবো না যে শুধুমাত্র সামনেই যেটা রয়েছে আর কিছুদিন পর ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ মেন যে এক্সামটা, সেই ক্লার্কশিপ মেনের ডেসক্রিপটিভ ইংলিশ এটা না। শুধুমাত্র এই এক্সামটা ওরিয়েন্টেড করে আমরা কিন্তু ওরিয়েন্ট করে পড়ছি না। এটা কিন্তু সমস্ত এক্সামের ডেসক্রিপটিভ ইংলিশের জন্যই কিন্তু এই সিরিজটা আমি করাচ্ছি। তো ওই জন্য গ্যাপটাও দেখবে অনেকটা। তো এই ডেসক্রিপটিভ ইংলিশ সিরিজের 1 নম্বর ক্লাসটা 2 সপ্তাহ আগে দেওয়া হয়েছিল, তারপরে আবার আজকে সেকেন্ড ক্লাস আসছে। তো আমি তোমাদের বলেছিলাম আগেই যে রেগুলার কিন্তু ভিডিও দিতে আমি পারবো না, একটা গ্যাপ কিন্তু আসবে, কিন্তু আমরা কন্টিনিউ করবো এগুলোকে। ওকে, তো অবশ্যই ধৈর্য ধরে তোমরা দেখবে, প্রত্যেকটা সিরিজেরই ভিডিও আমি একে একে নিয়ে আসবো। তো দেখো, এই যে ডেসক্রিপটিভ ইংলিশটা, যার একটা পার্ট হচ্ছে, একটা টপিক হচ্ছে প্রেসি রাইটিং, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সমস্ত ডেসক্রিপটিভ ইংলিশের যে এক্সামে থাকে ডেসক্রিপটিভ ইংলিশ তার জন্য। এবারে নাম্বার ডিভিশনটা আলাদা আলাদা হয় এবং এক্সাম ওয়াইজ এর স্ট্যান্ডার্ডটা আলাদা আলাদা হয়। যেমন ক্লার্কশিপের যে এক্সামটা সামনে রয়েছে, এর যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে মাধ্যমিক লেভেল। ফর এক্সাম্পল, দেখো এই যে বইটা পিএসসি ক্লার্কশিপের, কিনবে না, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। এটা ক্লার্কশিপ মেনের যে বই, এর বইটা শুরুতেই নোট লিখে দেওয়া হয়েছে এখানে, WBPSC ক্লার্কশিপ এক্সাম স্ট্যান্ডার্ড উড বি সিমিলার টু ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ড এক্সামিনেশন। এবারে মাধ্যমিকের যদি তোমরা ক্লাস 10-এর যে ইংলিশের টেক্সট বুকটা খোলো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই প্রেসি রাইটিং কিন্তু সেখানে রয়েছে। টেক্সট বুকে যদি তোমরা দেখো সেখানে রয়েছে। তাহলে তার যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ড ওয়াইজ তোমাদের যারা ক্লার্কশিপ মেনের প্রেসি লিখছো ইংলিশে, তাদের সেই স্ট্যান্ডার্ড ওয়াইজ লিখতে হবে। এবার যদি আমি বলি যে এলডিএর যে মেন পরীক্ষা, যেখানে 100 মার্কসের ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে, তার ভিতরে তোমাদের 2টো প্রেসি লিখতে হবে। যারা ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন দিতে চলেছ তাদের, তার যে প্রেসি, তার স্ট্যান্ডার্ডটা হবে এইচএস লেভেলের। এবার তোমরা যদি ক্লাস 12-এ দেখো, সেখানেও আবার প্রেসি রাইটিং রয়েছে। তাহলে তার যে স্ট্যান্ডার্ড, সেই এইচএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী লিখতে হবে এলডিএর মেনের জন্য যে প্রেসিটা। আর যারা WBCS মেন দেবে, তাদের যে পেপার 2 রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে ইংলিশের যে কম্পালসারি ইংলিশের পেপারটার কথা বলছি, সেখানেও দেখবে প্রেসি রাইটিং রয়েছে। তার যে স্ট্যান্ডার্ড, সেটা গ্র্যাজুয়েশন লেভেলের স্ট্যান্ডার্ড। এবার দেখো, স্ট্যান্ডার্ড যত হাই হবে, মার্কসটাও তত বাড়বে আস্তে আস্তে। যারা ক্লার্কশিপের প্রেসি লিখবে, সেখানে প্রেসিতে মাত্র 15 নম্বর আছে, 15 মার্কস। যারা এলডিএ মেন দেবে, সেই প্রেসিতে দেখবে 25 নাম্বার থাকে। একটা প্রেসিতে 2টো প্রেসি লিখতে হয় 50 নাম্বারে। তাহলে সেখানে প্রেসিতে হয়ে গেল 25 নাম্বার একটা প্রেসিতে। আর যারা WBCS এর যে কম্পালসারি পেপারটা মেনের, সেখানে আবার দেখবে একটা প্রেসিতে 40 নাম্বার থাকে, 40 মার্কস। তাহলে স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে হাই হচ্ছে। লেখার ধরনটা কিছুটা বদলাবে, তবে লেখার ধরনের থেকে আমার বলা ভালো যে সংখ্যাটা এখানে ম্যাটার করে, যে প্রেসিটার যে দৈর্ঘ্য সেটা কতটা। তো ক্লার্কশিপের যে প্রেসিটা দেবে, সেটা আকারে ছোট দেবে তোমাদের, কারণ 15 নাম্বারের এটা। ওকে, তাহলে 150 সংখ্যার ধরলাম আমরা প্রেসি একটা দিল, বা 200 সংখ্যার দিল। সেই প্রেসিটার যে অ্যান্সারটা হবে, সেটা 50 থেকে 60 শব্দের মধ্যে হবে। যারা এলডিএ দেবে, সেখানে দেখবে সংখ্যাটা চলে গেছে প্রায় 300-র কাছাকাছি। যেটা তোমাকে দিচ্ছে তার সংখ্যা বলছি আমি, সেখানে শব্দ সংখ্যা। আর যারা WBCS দেবে, সেখানে সংখ্যাটা আরও বেশি হয়ে যাবে। তো এর দৈর্ঘ্য অনুযায়ী কিন্তু এর মানটা আলাদা আলাদা হয়। মানে
যে তোমার মার্কসের কথা বলছি আমি, 15, 25, 40। এবারে আমরা এটা বুঝে গেছি, আমি এখানে যেটা করাচ্ছি সবগুলোকে মাথায় রেখে করাবো, শুধুমাত্র ক্লার্কশিপকে সামনে রেখে নয়, কিন্তু সবগুলোকে মাথায় রেখে আমি তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স শেখাচ্ছি, একদম বেসিক থেকে শুরু করব। প্রথমেই আমি এখানে বোর্ডে একটা বিশাল আকারের একটা অ্যাডভান্স লেভেলের একটা তোমার কোয়েশ্চেন দিয়ে দিলাম না, প্রেসি দিয়ে বললাম না যে প্রেসি করো, এটা করে দেখাচ্ছি, এরকম না, আমি শেখাবো একদম বেসিক লেভেল থেকে বিগিনার্সদের জন্য শেখাবো যে কীভাবে প্রেসি করতে হয়, প্রেসি জিনিসটা কি, কি কি উপায়ে আমরা করতে পারি, সব কিছু এখানে আমি তোমাদের একে একে বলবো। তাহলে বুঝতে পারছো এটা আমরা বেসিক থেকে করছি, কোনো একটা এক্সামকে কিন্তু টার্গেট করে করিনি। ওকে, তো চলো দেখতে থাকো, যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই দেখবে, আর যাদের আছে এক্সাম সামনে তারা তো অবশ্যই দেখবে। তো প্রথম দেখো শব্দটা প্রেসি, যেটা এর বাংলা তোমরা দুরকম পাবে বইয়েতে, ভাবার্থ লিখনও পাবে, আবার সার সংক্ষেপ বা সারাংশ লিখনও পাবে। এবার এই দুটো কিন্তু এক নয়, এই দুটো আলাদা। বাংলা শব্দ দুটো বললে একটু ঘুলিয়ে যায়, কারণ কিছু কিছু এই বইয়েতেও দু রকমের আছে, কোথাও ভাবার্থ লেখা আছে, কোথাও আবার সার সংক্ষেপ লেখা আছে, প্রেসিরই যেটা ট্রান্সলেশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাবার্থ প্রেসি। আর একটা টাইপের রাইটিং রয়েছে ডেসক্রিপটিভে, সেটাকে বলা হয় সামারি রাইটিং, এইটা হচ্ছে সার সংক্ষেপ। সামারি রাইটিং সার সংক্ষেপ, প্রেসি রাইটিং ভাবার্থ লিখন, সামারি রাইটিং হচ্ছে সার সংক্ষেপ লিখন বা সারাংশ লিখন, আর ভাবার্থ লিখন দুটো আলাদা জিনিস, অনেকটা একই, সামান্য একটু তফাৎ আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে সামারি রাইটিং যেটা হয়, এর যে দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে হাফ, এটা অর্ধেক সংখ্যায় লিখতে হয়, মানে 100টা ওয়ার্ড যদি দেয়া থাকে প্রশ্নে, তাহলে অ্যান্সারটা 50টা শব্দের ভিতর লিখতে হবে, 50টা শব্দের ভিতর, 50টা শব্দ নয়, 50টা শব্দের মধ্যে। তোমার 50টাও হতে পারে, 40টাও হতে পারে, 30টাও হতে পারে, 20টাও হতে পারে। বোঝা গেছে বিষয়টা? আর যেটা প্রেসি রাইটিং হয়, এটা ভাবটাকে তুলে ধরতে হয়, এখানে লেন্থটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার না করলেও 1/3 বেশি যেন না হয়, এটা মনে রাখতে হবে। 3 ভাগের 1 ভাগ হবে এটা, মানে যদি এখানে তোমাকে 200টা শব্দ দেয়া থাকে, তাহলে তুমি 60 বা 65 শব্দের মধ্যে করতে হবে। এবারে সংখ্যাটা 65 হতে পারে, 60 হতে পারে, 55 হতে পারে, 50 হতে পারে, 40 হতে পারে, 35 হতে পারে, 30 হতে পারে, সেটা ম্যাটার নয়, কিন্তু 65-র বেশি যেন না হয়ে যায়। হ্যাঁ, বাই চান্স তোমার 5-10টা শব্দ বেশি হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু লক্ষ্য রাখতে হবে বেশি যেন না হয়, তার ভিতরে যেন আমরা নিয়ে আসতে পারি। তাহলে মূল তফাৎ সামারি রাইটিং আর প্রেসি রাইটিংয়ের এটাই, সামারি হবে হাফ 1/2 আর প্রেসি হবে 1/3 1/3। ওকে, এই সামারি হচ্ছে তাহলে সারাংশ লিখন, আর ভাবার্থ লিখন হচ্ছে প্রেসি রাইটিং। তাহলে প্রথমে আমরা দেখে নিই এই শব্দটার অর্থ কি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইটা লেখা আছে এর মাথায় একটা দাগ দেয়া আছে, কিছু বইয়ে এটাকে পাবে, কিছু বইয়ে এটাকে দেয়া হয় না, টাইপ করা হয় না, কিন্তু এরকম ভেবো না যে এটা যদি দেয়া থাকে কোনো বইয়ে যে এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ভেবো না। আমরা যখন মানে ছোটোবেলায় পড়তাম তখন কিন্তু বিশেষ করে আমার মনে হয়েছিল যে গ্রামার বই হয়তো এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, আমি কেটে দিয়েছিলাম এটাকে, অনেক পরে জেনেছিলাম যেটা স্পেলিং মিস্টেক নয় বা এটা টাইপিং মিস্টেক নয়, এটার একটা কারণ রয়েছে এখানে দেয়ার। এটাকে বলা হয় অ্যাকিউট অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডায়াক্রিটিক্যাল মার্ক। যেহেতু এই শব্দটা ইংরাজি ভাষার নয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে এটা এসেছে, তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ফ্রেঞ্চের যে অ্যালফাবেটটা, সেখানে উচ্চারণের জন্য, কিছু স্পেসিফিক উচ্চারণের জন্য, বোঝানোর জন্য এই লেটারের মাথায় কিছু চিহ্ন দেওয়া হয়, সেগুলোকে বলা হয় অ্যাকসেন্ট মার্ক বা ডায়াক্রিটিক্যাল মার্ক। তো এখানে এটা যেহেতু এদিকে ঘুরে আছে, এটাকে বলে অ্যাকিউট অ্যাকসেন্ট, যদি এদিকে ঘুরে থাকে তখন এটাকে বলা হয় গ্রেভ অ্যাকসেন্ট। তো এটা হচ্ছে অ্যাকিউট অ্যাকসেন্ট, এটা তোমাদের না জানলেও হবে, জাস্ট বলে দিলাম জেনারেল নলেজের জন্য। তো দেখো কি লেখা আছে, প্রেসি রাইটিং বলে কাকে। তো প্রেসি ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, দেখতেই পাচ্ছ এটা ইংরাজি শব্দ নয়, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্য রিমুভাল অফ অল দ্যাট ইজ ইনএসেনশিয়াল। প্রেসি শব্দের অর্থ হচ্ছে যেটা অপ্রয়োজনীয়, যেটা ইনএসেনশিয়াল, সেটাকে রিমুভ করে দেয়া, সেটাকে বাদ দিয়ে দেয়া, এটা কি আমরা এক কথায় বলি প্রেসি।
তাহলে যেটা অপ্রয়োজনীয় সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকবে কোনটা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বাদ দিতে পারি না, এসেনশিয়াল। প্রেসি ইজ এ মাচ শর্টার ভার্সন অফ অ্যান আর্টিকেল, এ স্পিচ, etc., giving the main points or ideas from it. Main points or ideas. প্রেসি হলো সেটাই, তোমার সামনে একটা টেক্সট দেবে, সেই টেক্সটটা একটা আর্টিকেলও হতে পারে, যে কাগজে বেরোয় যে আর্টিকেল, অথবা কোনো একটা স্পিচ, কারোর একটা বক্তৃতা, যা খুশি হতে পারে, কোনো একটা প্যারাগ্রাফ হতে পারে। সেই যে টেক্সটটা তোমাকে দেয়া হয়েছে সেটার একটা শর্টার ভার্সন, সেটার একটা সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রেসি। একটা টেক্সট তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে, সেই টেক্সটার প্রেসি লিখতে বলা হচ্ছে, মানে সেই টেক্সটার একটা ছোট অংশ, একটা সার সংক্ষেপ, একটা শর্টার ভার্সন তোমাকে লিখতে বলা হচ্ছে। কিন্তু কিভাবে লিখবে, যা খুশি বাদ দিয়ে দিলে হবে না, তোমাকে সেই যে টেক্সটটা দেবে তার গিভিং দ্য মেন পয়েন্টস অর আইডিয়াস, সেই টেক্সটার যে মেন পয়েন্টস, যে মেন আইডিয়াটা রয়েছে টেক্সটার মধ্যে, সেইটাকে একটু ছোট করে তুলে ধরতে হবে তোমাদের। কতটা ছোট করে? 1/3, 3 ভাগের 1 ভাগ। ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ অফকোর্স শর্টার দ্যান এ সামারি। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি বলা আছে সামারি আর প্রেসি আলাদা। এটা সামারির থেকেও ছোট। কোনটা? প্রেসি। প্রেসি কিন্তু অবশ্যই সামারির থেকেও ছোট হবে, সামারি হবে হাফ আর প্রেসি হবে 1/3। তাহলে আশা করছি প্রেসি রাইটিং জিনিসটা কি সেটা বুঝে গেছো। এবার আমরা দেখব পরীক্ষাতে যে প্রেসি রাইটিংগুলো আসে সেখানে সেই প্রেসি লেখার জন্য কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। এক কথায় বললে প্রেসি রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক্স বা প্রেসির ক্যারেক্টারিস্টিক্স। তো সেই বৈশিষ্ট্যগুলো দেখে নিই, একটা প্রেসির কি কি বৈশিষ্ট্য থাকে। তো চলো সেগুলো দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আমরা এর কিছু বৈশিষ্ট্য এখানে লিখেছি, দেখব আরও 2-3টে বৈশিষ্ট্য আছে, এগুলোর পরে আমরা দেখব। তো দেখো প্রথম পয়েন্ট বলছে দ্য লেন্থ অফ এ প্রেসি শুড বি অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। ক্লিয়ার? তাহলে যেটা অরিজিনাল প্যাসেজ হবে তার 1/3 হবে তোমার একটা প্রেসির যে দৈর্ঘ্য, সেটা যে লেন্থটা। সেকেন্ডে বলছে দ্য সেলিয়েন্ট পয়েন্ট অফ দ্য অরিজিনাল প্যাসেজ আর রিটেন ইন দেয়ার লজিক্যাল অর্ডার। তোমাকে যে টেক্সটটা দেবে সেই টেক্সটটা থেকে প্রথমে তোমাকে বেছে নিতে হবে যে কোন কোন পয়েন্টসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট সেলিয়েন্ট পয়েন্ট কোনগুলো রয়েছে। সেই পয়েন্টগুলো বেছে নেওয়ার পর সেগুলোকে এবার এক জায়গায় করে তোমাকে একটা ছোট আকারে সেটাকে লিখতে হবে। কিন্তু কোনটার পর কোনটাকে লিখবে? লজিক্যাল অর্ডার। টেক্সটে যেভাবে দেয়া রয়েছে অর্ডারটা, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, সেই অর্ডারটা যেন নষ্ট না হয়, সেই অর্ডারটাকে মেনটেন করতে হবে। অবশ্যই লজিক্যাল অর্ডারে মেন পয়েন্টগুলোকে বার করে নিয়ে এসে পর পর সাজিয়ে লিখতে হবে। যদি এইটা করতে পারো তাহলে অবশ্যই প্রেসি তুমি বানাতে পারবে। ইট শুড বি রিটেন ইন ওয়ানস ওন ল্যাঙ্গুয়েজ। তোমার নিজের ভাষায় লিখবে, যে ভাষাতে লেখা রয়েছে সেখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে হুবহু একদম গোটা সেন্টেন্সটা কি ছেপে দিলে তুমি, এটা করলে হবে না। তোমার নিজের ভাষায় সেটাকে লিখতে হবে। একই বিষয় লিখছো তুমি, বিষয়ান্তর করছো না, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমার, অর্থাৎ যে ওয়ার্ডগুলোকে তুমি চয়েস করছো সেগুলো কিন্তু টেক্সটে দেয়া শব্দ নয়, তোমার নিজের মতো। হ্যাঁ, তা বলে কি এরকম হবে না যে তুমি বলে যে দাদা একেবারেই সমস্ত কি আলাদা শব্দ দেবো না? কোনো একটা সেন্টেন্স তুমি দেখলে যে এখানে অন্য শব্দ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে সেটা লিখতে পারো, অসুবিধা নেই। এরকম নয় যে আমাকে আলাদা শব্দ দিতেই হবে, কিন্তু চাইবে যে বেশিরভাগটাই যেন তোমার নিজের ভাষাতে হয়। নেক্সট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেসি শুড বি ডাইরেক্ট। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না, গৌর চন্দ্রিকা করা যাবে না। সরাসরি যেটা বলতে চাইছে সেখানে মেন যে টেক্সটটা, সেই পয়েন্টগুলোকে উল্লেখ করে দাও। দেয়ার শুড বি নো ইন্ট্রোডাকশন অর কনক্লুশন। ওই যে বললাম শুরুতে একটা, যেমন চিঠি লেখার সময় প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হয়, অনেক দিন তোর চিঠি পাওয়া যায়নি, কেমন আছিস, জানতে খুব ইচ্ছা করছে, এই যে ইন্ট্রোডাকশন। আর তারপরে শেষে আবার থাকে কনক্লুশন, পিতামাতাকে আমার প্রণাম জানাস, অতি শীঘ্র দেখা হচ্ছে তোর সাথে, শেষ হচ্ছে সেটা দিয়ে। কিন্তু যেটা বলতে চাইছো চিঠি, সেটা মাঝখানে থাকে যে বডিটা। এর ক্ষেত্রে ওই ইন্ট্রোডাকশন আর কনক্লুশন লেখা যাবে না কিছু, যেটা মেন তোমার যে পয়েন্টগুলো পরপর সাজিয়ে লিখে দাও। কোনো ইন্ট্রোডাকশন নয়, কোনো কনক্লুশন নয়।
অল ডাইরেক্ট কনভারসেশন মাস্ট বি চেঞ্জড ইনটু ইনডাইরেক্ট স্পিচ। সমস্ত ধরনের ডাইরেক্ট কনভারসেশন মানে ডাইরেক্ট স্পিচ উইদিন কোট, যেটাকে আমরা বলি কোটেশনের ভিতরে যেটা থাকবে, এর যে অ্যান্সারটা তুমি লিখবে প্রেসিতে, সেখানে কোটেশন ব্যবহার করা যাবে না, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশনে লিখতে হবে, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। আর যখনই তুমি ইনডাইরেক্ট স্পিচে লিখছো তার মানে বুঝতে পারছো সেখানে আই ব্যবহার করা যাবে না, মানে ফার্স্ট পারসন ব্যবহার করা যাবে না, থার্ড পারসনের লেখাটাই বেটার প্রেসিতে। এটাও আমি আলোচনা করছি একটু পরে। চলো, স্ট্রিক্ট ইকোনমি অফ ওয়ার্ডস, খুব বুঝে বুঝে শব্দ ব্যবহার করতে হবে, ইকোনমি রাখতে হবে, বেশি অতিরিক্ত মাত্রাতে শব্দ যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করতে যাবে না, শর্ট সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবে, সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ড শুড বি প্রেফার্ড, যেটাকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেকগুলো শব্দের বদলে একটা গ্রুপ অফ ওয়ার্ডসের বদলে একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করা। আর এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার প্রেসি লেখা খুব সহজ হয়ে যায়। কিছু মেন পয়েন্ট রয়েছে প্রেসি লেখার যেগুলো মাথায় রাখতে হয়, তার মধ্যে প্রধান 1 নম্বর যদি আমি বলি তাহলে এটাই আসবে, সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস। আমি এক্সাম্পল দিয়েও বোঝাবো তোমাদের, তার আগে একটা কাজ করা যাক। চলো, এই পয়েন্টগুলো লিখতে লিখতেই প্রেসি লেখার জন্য প্রথম তোমার যেটা কাজ, আচ্ছা খাতা পেন রাখবে, আমি তোমাদের বলেছিলাম এই সিরিজগুলোর জন্য আলাদা আলাদা খাতা লাগবে তোমাদের, বইয়ের এখন দরকার নেই, শুধু খাতা রেখে দেবে। তাহলে যে খাতায় নোট করছো সেখানে প্রত্যেকটা পয়েন্ট যা যা লেখাবো সব নোট করে রাখবে, এগুলো অ্যাসেট হয়ে থাকবে তোমাদের ভবিষ্যতের জন্য। তো ফ্রেন্ডস, প্রথম কাজ আমাদের আন্ডারলাইন করতে শেখা। প্রেসি লিখতে গেলে প্রথম তোমাকে আন্ডারলাইন করতে শিখতে হবে। কোন জায়গাটা যেটা তোমাকে দেবে, যে টেক্সটটা যেটার প্রেসি লিখবে তুমি, সেই টেক্সটটাতে তুমি আন্ডারলাইন করো। কাকে আন্ডারলাইন করবে? ওই যে বলেছি দেখো এখানে লেখা আছে স্যালিয়েন্ট পয়েন্টস, যেগুলো মেন পয়েন্টস, একটা একটা করে সেন্টেন্স ধরবে, আর সেই সেন্টেন্সের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা আন্ডারলাইন করতে শেখো। যদি 6টা ওয়ার্ড থাকে সেই 6টা ওয়ার্ড থেকে 3টে ওয়ার্ড দেখবে মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকি ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট না। সেই ওয়ার্ডগুলো না দিলে সেন্টেন্স গঠন হবে না ঠিকই, কিন্তু যেটা বলতে চাইছে সেন্টেন্সে সেটা ওই ওয়ার্ডগুলো ছাড়াও হবে। তো সেই শব্দগুলোকে বেছে নিতে শেখো। চলো আমি তোমাদের দেখাই কীরকম বিষয়টা। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখো কি লিখেছি, দ্য লেন্থ অফ এ প্রেসি শুড বি অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এবার যদি বলি যে মেন শব্দ কোনটা এখানে, বা কোন কোন শব্দগুলো সব থেকে বেশি প্রধান স্যালিয়েন্ট, সেগুলোকে একটু আন্ডারলাইন করে দেখাও তো আমাকে। তাহলে তুমি বলবে যে দাদা এখানে কথা হচ্ছে কিসের সম্পর্কে? লেন্থের সম্পর্কে। লেন্থের সম্পর্কে কথা হচ্ছে। কার লেন্থ? প্রেসির লেন্থ। তাহলে লেন্থ অফ দ্য প্রেসি এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কতটা হবে বলছে এটা? 1/3। ব্যাস, আর কিছু আন্ডারলাইন করার দরকার নেই। তাহলে দেখো লেন্থ অফ এ প্রেসি 1/3। তাহলে এই দুটো জায়গা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে এই সেন্টেন্সটাতে কতগুলো শব্দ ছিল একবার গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13টা ওয়ার্ডকে আমি কি বানিয়ে দিয়েছি এখানে? 1 2 3 4 5, 5টা ওয়ার্ডে নিয়ে চলে এসেছি। এইটাই হচ্ছে শর্টেনিং, এইটাই হচ্ছে কনডেনসেশন। তো তোমাকে ছোট করতে শিখতে হবে। যখনই তুমি ছোট করতে পারবে, শর্টেন করতে পারবে, তখনই কিন্তু তুমি প্রেসি লেখার দিকে এক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে করে তোমরা আগে নিজেরা করো, তারপরে তোমরা দেখো এখানে কিন্তু আমরা বৈশিষ্ট্য বলতে বলতেই প্রেসি লিখছি। তো ফ্রেন্ডস, তো চলো দ্বিতীয় সেন্টেন্সটা করে দেখো আমাকে। দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ আর রিটেন ইন দেয়ার লজিক্যাল অর্ডার। তাহলে এখানে কোন জায়গাগুলো আন্ডারলাইন করবো আমরা? স্যালিয়েন্ট পয়েন্টস আর লজিক্যাল অর্ডার। ব্যাস এইটুকু। এই আন্ডারলাইন যে করতে পারছো এটা বড় কিন্তু একটা তোমার পদক্ষেপ, একটা তোমার লং স্টেপ টুয়ার্ডস প্রেসি রাইটিং, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর, ইট শুড বি রিটেন ইন ওয়ান্স ওন ল্যাঙ্গুয়েজ। এখানে কোনখান থেকে কতটা আমরা আন্ডারলাইন করবো? ওয়ান্স ওন ল্যাঙ্গুয়েজ। ব্যাস, বা ওয়ান্সেরও দরকার নেই, ওন ল্যাঙ্গুয়েজ। ব্যাস এইটুকু আন্ডারলাইন করলেই যথেষ্ট আমাদের। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেসি শুড বি ডাইরেক্ট, শুধুমাত্র এখানে ডাইরেক্ট। ওকে, দেয়ার শুড বি নো ইন্ট্রোডাকশন অর কনক্লুশন। তাহলে নো ইন্ট্রোডাকশন অর কনক্লুশন, এতটা।
অল ডাইরেক্ট কনভারসেশন মাস্ট বি চেঞ্জড ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইনডাইরেক্ট স্পিচ। স্ট্রিক্ট ইকোনমি অফ ওয়ার্ডস, শর্ট সেন্টেন্সেস, সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস শুড বি প্রেফার্ড। এখানে শুধুমাত্র আমরা দাগ দেব সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস। বেশ, তো 6টা পয়েন্ট আমরা শিখে ফেললাম এবং এর সাথে সাথে প্রথম স্টেপ প্রেসি লেখার একদম ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা টেক্সট থেকে। সেই ফার্স্ট স্টেপটাও আমরা শিখে নিয়েছি। তো চলো আরও 2-3টে পয়েন্টস রয়েছে প্রেসির ক্যারেক্টারিস্টিক্সে, সেগুলো আমরা একটু দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, আরও 3টে পয়েন্ট আমরা এখান থেকে দেখব। দেয়ার ইজ নো স্কোপ ফর পার্সোনাল কমেন্ট। কোনো রকম ব্যক্তিগত মতামত জানানো যাবে না। ধরো কোনো একজন বিজ্ঞানী, সেই সায়েন্টিস্ট, তিনি একটা প্যারাগ্রাফ লিখেছেন বা কোনো একটা প্যাসেজ লিখেছেন, তার একটা অংশ তোমাকে তুলে দিয়েছে, সেখানে তার মতের সঙ্গে তোমার মত নাও মিলতে পারে, কিন্তু তুমি যখন প্রেসিটা লিখবে সেখানে নিজের মত ঢুকিয়ে দিতে পারবে না, পার্সোনাল কমেন্ট করা যাবে না। ওকে, তাহলে এখানে আমরা আন্ডারলাইন করব কতটা? পার্সোনাল কমেন্ট, তার আগে নো স্কোপ। ওকে, নো স্কোপ কিসের জন্য? পার্সোনাল কমেন্ট। দ্য প্রেসি শুড বি ইন ওয়ান প্যারাগ্রাফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রেসিটা তুমি লিখছো, প্রেসিটা কখনো 4-5টা প্যারাগ্রাফে লিখতে যাবে না। যে টেক্সটটা তোমাকে দেবে হয়তো সেটা 5টা প্যারাগ্রাফে আছে, কিন্তু তুমি প্রেসিটা লিখবে একটাই প্যারাগ্রাফে, সিঙ্গেল প্যারাগ্রাফে কিন্তু কমপ্লিট করতে হবে প্রেসিটা। ওকে, লাস্ট পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এ প্রেসি মাস্ট হ্যাভ এ সুটেবল টাইটেল। এটা বাদ দেওয়া চলবে না। একটা প্রেসি যখন লিখতে শুরু করবে তার উপরে সেন্টারে একটা টাইটেল থাকবে, যে টাইটেলটা কিন্তু গোটা যে প্রেসিটার যে বিষয়বস্তু সেটাকে ছোট করে যদি আমরা বলি, সেটা কিন্তু এই টাইটেলের ভিতর থাকবে। এবার তুমি বলবে এই টাইটেলটা দাদা কটা শব্দের মধ্যে হবে? এর কোনো গ্রামারে নিয়ম নেই যে এই শব্দের মধ্যেই করতে হবে, তবে চাইবে তুমি যেন এটা 6টা থেকে 8টা শব্দের বেশি যেন না হয়ে যায়, এর মধ্যেই যেন থাকে। ওকে, তো কিছু কিছু এক্সামে আবার উল্লেখ করে দেয় মার্কস ডিভিশনটা, যে টাইটেলের জন্য কত আর প্রেসির জন্য কত। ফর এক্সাম্পল, তোমাদের ডব্লিউবিসিএস যেটা কম্পালসারি পেপারের যে প্রেসিটা 40 নাম্বারের থাকবে, সেটা লেখাই থাকে মার্কস ডিভিশনটা 35+5, অর্থাৎ 5-5টা নাম্বার শুধুমাত্র টাইটেলটার জন্যই দেয়। কিন্তু ক্লার্কশিপের যেমন 15, তাহলে 15 থাকলে এখানে 12+3 দেবে তোমাকে, অর্থাৎ 3 নাম্বার শুধুমাত্র টাইটেলটার জন্যই থাকবে। তাহলে কতটা এটা ইম্পর্টেন্ট একটা বিষয় তোমরা বুঝতে পারছো, টাইটেলটা, প্রেসির যে টাইটেল। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল যে বৈশিষ্ট্যগুলো। এর মধ্যে থেকে আমরা তাহলে কি কি পেলাম, কি কি বিষয় মনে রাখবো আমরা? প্রথম কথা, একটা প্রেসি যখন আমরা শুরু করব মাথায় একটা টাইটেল থাকবে, মানে সেন্টারে একদম একটা টাইটেল দিলাম আমরা। সেকেন্ড পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, 1/3 লিখতে হয়। প্রেসি আমরা 1/3 ভাগে লিখব। এইটা ভালো করে বুঝে নাও একটু বিষয়টা। তোমার মাথায় প্রথম প্রশ্ন যেটা আসবে যে দাদা আমরা কি প্রথমে টেক্সটটা শব্দ গুনতে শুরু করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত? ধরো 200টা শব্দ দিয়েছে, তাহলে তুমি কি গুনবে 1 2 3 4 করে? না। তাহলে কিভাবে দেখবে? তুমি প্রথমে লাইন গুনে নেবে। ধরো একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন, তারপরে দেখলে একটা ছোট লাইন, এখানে প্যারাটা শেষ হচ্ছে, পরের প্যারা এখান থেকে শুরু হচ্ছে, একটা লাইন, আবার একটা লাইন, আবার একটা লাইন আছে, তারপরে শেষ হয়ে যাচ্ছে। এইটা তোমাকে দিয়েছে পরীক্ষাতে, এই প্যাসেজটার প্রেসি বানাতে দিয়েছে। তাহলে তোমার প্রথম কাজ হবে কতগুলো লাইন আছে গুনে নেওয়া। তাহলে লাইন আছে দেখো 1 2 3 4 5 6টা, আর এই দুটো নিয়ে একটা, অর্থাৎ 7টা। তাহলে 7টা লাইন পেয়ে গেলে তুমি। এবার তুমি শব্দ গুনে নাও এখান থেকে, শুধুমাত্র প্রথম লাইনে কটা শব্দ আছে গুনে নেবে। তাহলে এখানে দেখবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা অথবা 10টা। ঠিক আছে, তাহলে 9টা বা 10টা তুমি শব্দ পেলে এখানে, সেটাকে গুণ করে দাও, তাহলে 70টা। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে পুরো যে প্যাসেজটা আমার 70টাতে আছে। বোঝা যাচ্ছে? তাহলে এর এবার তোমাকে কি করতে হবে? 3 ভাগের 1 ভাগে লিখতে হবে। তাহলে কটা হবে? 20 থেকে 25 মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে 20 থেকে 25 মধ্যে তোমাকে লিখতে হবে।
এবারে এটা 25 হতে পারে, এটা 20 হতে পারে, এটা 15 হতে পারে, কোনো সমস্যা নেই। যদি দেখো যে মূল যে ভাবটা সেটা 15টা শব্দতেই এসে যাচ্ছে, তাহলে 15টাই লিখবে। যদি 20টাতে আসে 20টাতে লিখবে, না পারলে আরও একটু বেশি 25টাতে লিখবে তুমি। তাহলে এই হচ্ছে তোমার মূল বিষয়, যে লেন্থটা আমি বুঝবো কি করে। কোনো কোনো এক্সামের ক্ষেত্রে তুমি দেখবে হয়তো কোয়েশ্চেনে যে প্যাসেজটা দেয়া আছে শেষে ব্র্যাকেট দিয়ে লেখাই আছে যে 70 ওয়ার্ডস, লিখে দেয় প্রশ্নতে, কিন্তু বেশিরভাগ সময় লেখা নাও থাকতে পারে। যদি না থাকে তখন গোনার সব থেকে সহজ পন্থা হচ্ছে এটা, এইভাবে গুনে নেবে তুমি, তাকে 3 ভাগ করবে, সেইটাতে লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু পরীক্ষাতে বর্তমানে এখন কি করছে, প্রেসির লেখার জন্য তোমাকে একটা সিট দেবে, ওরা নিজেরাই প্রোভাইড করবে পরীক্ষার ঘরে, পরীক্ষা হলে এক্সাম হলে কিন্তু তোমাকে প্রেসি লেখার জন্য একটা আলাদা কাগজ দেবে, একটা প্রেসি সিট বলে এটাকে। তো এই যে প্রেসি সিট যেটা, এইটা জিনিসটা একটু বুঝে নাও ভালো করে, এটাতেও অনেকের কনফিউশন থাকে। যেহেতু আমি বললাম যে 70টা শব্দ দিয়েছে, তার মানে তোমাকে 20 বা 25টা দেবে, ঠিক আছে। কেমন দেবে দেখো ভালো করে বুঝে নাও বিষয়টা কি, প্রেসি সিট জিনিসটা কি। 1 2 3 4 5 6 হলো 5। এবার দেখো এইটা হচ্ছে একটা কাগজ, গ্রাফ পেপারের মতন, তোমাকে একটা জাস্ট এরকম, এটাকে বলে প্রেসি সিট। এবার তুমি দেখবে এটার একদম ডান দিকে এখানে লেখা আছে এইভাবে 5 10 15 20 25, এইটাকে বলে প্রেসি সিট। এখানে 25 লেখা আছে মানে এইখানে এইটা 25 নাম্বার ওয়ার্ড, তোমার 25 নাম্বার ওয়ার্ডটা এইখানে বসাতে হবে, আর এইটা হলো 1 নাম্বার ওয়ার্ড। অর্থাৎ যেহেতু ওরা 70 শব্দে প্রেসি দিয়েছে, তাহলে 25টা ওয়ার্ডের একটা সিট তোমাকে দিয়ে দেবে ওরা, এই 25টা শব্দের ভিতরেই লিখতে হবে। এবার যেহেতু 25টা ওয়ার্ডের ওরা সিট দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলবে 24 23, এই 25টা শব্দের ভিতরেই তোমাকে লিখতে হবে গুণে, 25টা যেন 26 না হয়ে যায়। হ্যাঁ, যদি প্রেসি সিট না দিত তখন তুমি 26 করতে পারতে, কোনো অসুবিধা হতো না, সেটার জন্য মার্কস কাটতো না, যদি একটা বেশি হতেই পারে। কিন্তু এখানে করা যাবে না, কারণ এখানে তো জায়গাই নেই, তুমি করবে কি করে। তাহলে এইটা একটু শক্ত এই জায়গায় বানানো, সেই জন্য এই সিটেতে শব্দ বসানোর আগে তোমাকে একবার প্রেসিটা রাফে লিখে নিতে হবে। প্রেসিটা একবার তুমি রাফে লিখে নিলে, দিয়ে একবার গুনে নাও, গুনে নিয়ে তুমি দেখলে যে 27টা শব্দ হয়ে গেছে, আরও ছোট করো, আরও ছোট করো, এবার ছোট করে তুমি দেখলে যে এখানে তোমার দাঁড়িয়ে গেছে 21টা শব্দ, ব্যাস এইটাকে ফাইনাল করো। এই যে ফাইনাল করে নিলে 21টা ওয়ার্ড, এইবার পর 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 বসিয়ে যাও। হ্যাঁ, এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, দাদা এ এন এগুলো কি আলাদা বসাবো? হ্যাঁ, অবশ্যই আলাদা বসাবে, আমি সব ধরে বলছি শোনো। অনেক সময় কি হয়, পরীক্ষার সময় যখন এই ওয়ার্ড কাউন্টটা, এই ওয়ার্ড কাউন্ট কিভাবে করা হবে এই নিয়েও টিচারদের মধ্যেও দ্বন্দ্ব থাকে। যেমন অনেকে বলে এই যে আর্টিকেলগুলো এ এন আর দা, এগুলোকে ওয়ার্ড কাউন্টের মধ্যে ধরাই হয় না। অনেকে বলে প্রিপোজিশনও ধরা হয় না, ইন অন এগুলো ধরা হয় না। অনেকে বলে যে নাম্বার যেগুলো 1 2 3 300 এগুলোকেও গোনা হবে না। কিন্তু যখন প্রেসি সিট যেটা দেবে, এটাতে কিন্তু সবগুলো কাউন্ট করা হবে। তাহলে আমি সমস্ত শব্দ ইনক্লুডেড বলছি এখানে, সেখানে আর্টিকেলও রয়েছে, প্রিপোজিশনও রয়েছে এবং নাম্বারও রয়েছে। ক্লিয়ার বিষয়টা? এবার তাহলে তুমি দেখলে তুমি এ ফিশারম্যান, তোমার প্রথম দুটো শব্দ প্রেসির এ ফিশারম্যান, তাহলে এই ঘরে 1 নম্বরে বসলো এ, 2 নম্বর ঘরে বসবে ফিশারম্যান, ফিশারম্যান 2 নম্বর ঘরে বসে যাবে। বুঝতে পারছো কি বিষয়টা? এবার তুমি বলবে এ ফিশারম্যান ওয়াজ ফিশিং, এটা ছিল দাদা, তাহলে এ ফিশারম্যান ওয়াজ ফিশিং এটা ছিল। এরপরে তুমি বলবে স্টপটা কি পরের ঘরে বসাবো? না, স্টপটা এখানেই বসে যাবে। তাহলে পাংচুয়েশন মার্কগুলো কিন্তু সেম ঘরেতেই বসবে, বাকি সমস্ত কিছু আলাদা বসবে। হ্যাঁ, তোমার মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা যদি কোথাও হাইফেন থাকে এর সাথেই হবে, ধরো ওয়াজের পরে হাইফেন আছে, সেম ঘরে বসে যাবে এটা। আশা করছি ক্লিয়ারলি আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি যে এক্সাম হলে কিভাবে প্রেসিটা তোমাদের লিখতে হবে, কি হাতের কাছে তোমরা পাবে। তাহলে যদি প্রেসি শিট দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না দেয় তাও ভালো, কোনো প্রবলেম নেই। চলো একবার দেখাই আমি তোমাদের।
মানে এক্স্যাক্ট একটা কোয়েশ্চেন আমি তোমাদের বলি যেভাবে এসেছিল। এই বইটা আমি তোমাদের বলেছিলাম যদি একটাই বই কিনতে চাও তোমার ডেসক্রিপটিভ ইংলিশের জন্য এই বইটা কিনবে, WBCS এর। এটা তোমার মণ্ডল প্রকাশনীর WBCS। আমার কাছে এটা পুরনো রয়েছে, যদি এখন তোমরা নতুন এডিশন পেয়ে যাবে বা এর থেকে যদি ভালো কিছু পাও WBCS উপর নিতে পারো, ঠিক আছে। জাস্ট এটা ছিল, আমি দেখালাম। আমার কাছে যেগুলো আছে তার মধ্যে এটাই বেস্ট। এখানে সব কিছু কীভাবে লিখতে হয় সেসবও দেওয়া আছে, তার সাথে তোমার প্রিভিয়াস ইয়ারও দেওয়া আছে, সেগুলো সলভ করা আছে, আবার প্র্যাকটিস সেটও দেওয়া আছে প্রচুর মাত্রায়, এবং বাংলাও আছে আবার ইংলিশও রয়েছে, দুটোই পেয়ে যাচ্ছ। তাহলে সব দিক থেকে ভালো। দেখো প্রেসিসিটা এখানে লেখা আছে, দেখো বাংলার প্রেসিসি, দেখো আহা কি দেখিলাম, দেখো পরপর লেখা আছে ঘর করে। আমরা ইংলিশটাতে চলে আসি, এটা বাংলাটা, ইংলিশটাতে আমরা চলে আসি। এই যে কম্পালসারি ইংলিশ পেপার 2 এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে তোমরা গাইডলাইন পেয়ে যাবে এই বইটাতে। তো এখানে দেখো যে প্রেসির যে গাইডলাইন, দেখো আন্ডারলাইন করে রেখেছি আমি, প্রেসির যে গাইডলাইন সেগুলো একবার আমি তোমাদের এখান থেকে বলে দিই। যেমন এ প্রেসি শুড বি 1/3 অফ দ্য অরিজিনাল টেক্সট, আমি অরিজিনাল টেক্সট এটা বলে দিয়েছি তোমাদের। If the original précis is written in first person, second person, always try to write the précis in third person. এটা আমি তোমাদের বললাম একটু আগে, যেটা তোমাদের দিয়েছে টেক্সটটা, সেখানে দেখলে আই, উই, ইউ, ইওর এইসব লেখা আছে। তুমি কিন্তু যখন প্রেসিটা লিখবে সেখানে থার্ড পার্সন দিয়ে লিখবে, সেখানে আই লিখবে না, সেখানে হি লিখবে। তোমরা বুঝে যাচ্ছে? ইওর দেয়া আছে, সেখানে হিজ লিখতে হবে। তাহলে অবশ্যই থার্ড পার্সনে লিখবে। বাংলায় বললে বলবো প্রথম পুরুষে লিখবে, উত্তম পুরুষই থাকুক মধ্যম পুরুষই থাকুক, লেখার সময় তুমি প্রথম পুরুষে লিখবে, ইংলিশে থার্ড পার্সনে লিখবে। প্রেসি শুড বি ইন 1 প্যারাগ্রাফ, ঠিক আছে, আর বলছি না, একই জিনিস দেওয়া আছে এখানে। গাইডলাইনও একদম পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি কীভাবে লিখতে হয়। এবার প্রশ্নতে চলে আসি আমরা। দেখো এটা হচ্ছে WBCS মেন 2022-এর যে পেপারটা, সেটার 4 নম্বর প্রশ্নতে লেখা আছে অ্যাটেম্পট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, ব্র্যাকেটে দেখো কি লেখা আছে, যেটা আমি বললাম তোমাদের, ইউজ স্পেশাল প্রেসি শিট প্রোভাইডেড ফর দ্য পারপাস অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল, মার্কস ডিভিশন 35+5। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই একটা স্পেশাল প্রেসি শিট দিয়ে দেবে, কিন্তু এইটা আমি তোমার এখানে দেখতে পাইনি। একটা জায়গায় দেখতে পেলাম, ক্লার্কশিপের একটা সালের কোশ্চেনে দেখেছি, সেখানে প্রেসি শিটের কথা বলেছে, কিন্তু আর একটা জায়গায় দেখতে পেলাম না, বলিনি, হয়তো তখন দেয়নি প্রেসি শিট, আর এই বছর সেই বছর দিয়েছিল হয়তো। তাহলে যদি দেয়া থাকে প্রেসি শিট, তাহলে অবশ্যই তারা তোমার এক্সাম হলে প্রোভাইড করে দেবে তোমাকে প্রেসি শিটটা। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে কমপ্লিট বিষয়। প্রেসি কি, প্রেসি কিভাবে লিখতে হয়, প্রেসির বৈশিষ্ট্য কি কি রয়েছে, প্রেসি যখন আমরা লিখব তার শিট বিষয়টা কি, কিভাবে গুনবো, কিভাবে বসাবো, কিভাবে করব, সব বলে দিলাম। চলো এবার ঢুকে যাই আমরা অরিজিনাল যে প্রেসি রাইটিং, সেখানে আমরা চলে যাই। প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা শিখতে হবে তোমাদের, ফার্স্ট স্টেপই আমি বলেছি আন্ডারলাইন করা শেখো, যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলো সেগুলোকে আন্ডারলাইন করো আগে, তাহলে বাকিগুলো বাদ চলে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে তোমাকে বুঝতে হবে যে যদি 3টে সেন্টেন্স বা 2টো সেন্টেন্স তুমি পরপর পড়ে নিলে, 2টো বা 3টে সেন্টেন্স পড়ার পরে তুমি দেখবে এর মধ্যে একটা সেন্টেন্স একেবারেই গুরুত্বপূর্ণ নয়, সেটাকে বাদ দিয়ে দাও, সেটাকে উড়িয়ে দাও, সেই সেন্টেন্সটাকে বাদ দাও। তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। তাহলে প্রথমে হচ্ছে যেগুলো ইন এসেন্সিয়াল ওয়ার্ডস সেগুলোকে বাদ দিলে, আর সেলিয়েন্ট ওয়ার্ডসগুলোকে তুমি আন্ডারলাইন করলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলো আনইম্পর্টেন্ট সেন্টেন্সেস, যেগুলো এক্সট্রা সেন্টেন্স যেগুলো দিয়েছে, যেগুলো প্রয়োজন নয় মূল ভাবটা বোঝানোর জন্য, সেগুলোকে বাদ দিয়ে দিলে। 2 নম্বর স্টেপ চলে গেল। 3 নম্বর স্টেপে চলে আসতে হবে, বাকি 3টে সেন্টেন্স পড়েছিল, একটা সেন্টেন্স বাদ গেল, 2টো সেন্টেন্স রয়ে গেল, ওই 2টো সেন্টেন্সের মূল ভাবটাকে নিজের ভাষায় ব্যক্ত করা, এটা 3 নম্বর। তাহলে এক্সপ্রেস দ্য অরিজিনাল, দ্য এসেন্স অফ দ্য 2 সেন্টেন্সেস ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষাতে, ইন ইউর ওন ওয়ার্ডসে তুমি এক্সপ্রেস করো 2টো যে রিমেনিং সেন্টেন্স পড়ে রইল সেই 2টো সেন্টেন্সকে। এটা হলো 4 নম্বর স্টেপ। তাহলে এই স্টেপটা করার পরে এবার তুমি লিখতে আরম্ভ করো। এবার তুমি বলবে এই যে নিজের ভাষাতে দাদা এটা কিভাবে করো? তাহলে এটা করার জন্য প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ ধরো, যে কি অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভটাকে তুমি চেঞ্জ করো। যেমন ধরো দেখবে রয়েছে ডেন্স, তাহলে ডেন্সের একটা সিনোনিম কি আছে? ডেন্সের সিনোনিম হচ্ছে ডিপ। তাহলে যেখানে ডেন্স ফরেস্ট ছিল আমি সেখানে ডিপ ফরেস্ট লিখে দিলাম। বুঝতে পারছো বিষয়টা কি?
তাহলে সিনোনিম ব্যবহার করতে হবে তোমাদের। যদি সিনোনিম তোমার স্টক থাকে তাহলে খুব ভালোভাবে তুমি কিন্তু এই নিজের ভাষায় লেখার ব্যাপারটা ধরতে পারছো। আমরা এক্সাম্পল দেবো যখন, তখন দেখাবো যে নিজের ভাষায় এটাকে কীভাবে আমরা করছি যেটা দিয়েছি। তাহলে এই 4টে স্টেপ তুমি করে নাও, তারপরে একবার নিজে লেখো, লেখার পরে সংখ্যাটা গুনে নাও, যদি তোমাকে প্রেসিস সিট দেয় সংখ্যাটা গুনে তারপর তুমি ফাইনালাইজ করো সেটাকে, তারপর তুমি সেটাকে সর্ট আউট করে নাও। ওকে, ক্লিয়ার বিষয়টা? তো এবারে আমরা কিভাবে করব এই শর্টেনিংটা, একটা বড় সেন্টেন্সকে ছোট বানানো, যেখানে 6টা ওয়ার্ড আছে সেটাকে 3টে ওয়ার্ড বানানো। এই শর্টেনিংটা আমরা কিভাবে করতে পারি, যেটাকে আমি বললাম যে নিজের ভাষায় ছোট করা। সেই ছোট করা যেটা 4 নম্বর স্টেপ বা 5 নম্বর স্টেপে আমরা যাচ্ছি ছোট করা, সেটা কিভাবে আমরা করব। তো সেটার জন্য আমাদের প্রথম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বহু পদের এক পদীকরণ, এটা একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে যে এক্সাম্পলগুলো দেয়া আছে সেই এক্সাম্পলগুলোকে বাদ দাও। মনে রাখবে কোনো দৃষ্টান্ত, কোনো এক্সাম্পল কিন্তু লিখবে না প্রেসিতে, মূল বিষয়টা লিখে দেবে এক্সাম্পলগুলোকে এক্সক্লুডেড করে, এক্সাম্পলগুলোকে বাদ দিয়ে। তাহলে এক্সাম্পল যখনই তুমি বাদ দেবে, মূল বিষয়টা লিখবে, তখনই কিন্তু দেখবে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। চলো এক্সাম্পল দিয়ে বোঝাই আমি তোমাদের। ডিয়ার ফ্রেন্ডস, ফোন চলে এসেছিলো, আমি পুরোটা করিয়ে দিয়েছিলাম, তো দেখছি রেকর্ড হয়নি, তো আবার একবার বানিয়ে দিচ্ছি। তো আমরা এতটা ছিলাম যে এখানে ছিল প্লেস আর এখানে ছিল তোমার দেয়ার, এই দুটোর জন্য একটাই আমরা ব্যবহার করব, শুধুমাত্র প্লেস, দেয়ারটাকে লিখবো না। ঠিক একইভাবে এখানে দেখো অ্যাট দ্য, এখানেও অ্যাট দ্য, দ্বিতীয় অ্যাট দ্যটাকে বাদ দিয়ে দিলাম। সেম টাইম যেটা আছে, সেম টাইমের বদলে একটা শব্দ আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে সাইমালটেনিয়াসলি। এই শব্দটার অর্থই হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, যুগপৎ, একই সময়। তাহলে আমরা এটাকে লিখবো রাম অ্যান্ড রহিম অ্যারাইভড অ্যাট দ্য প্লেস
সাইমালটেনিয়াসলি। তাহলে একটু ছোট হয়ে গেল। ওকে, এবার দেখো ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, এক কথায় তাকে বলে সব জানতা, ইংলিশে বলে অমনিশিয়েন্ট। অমনি মানে হচ্ছে অল। তাহলে এই চারটে শব্দের বদলে আমরা একটা শব্দ বসাচ্ছি অমনিশিয়েন্ট। তো এইভাবে আমাদের করতে হয়, এটাকে বলা হচ্ছে শর্টেনিং। তো শর্টেনিং করার জন্য প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে তোমাদের যে সেন্টেন্সটাকে তুমি ছোট করতে চাইছো, আদৌ দেখবে সেই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট নয়। যদি সেন্টেন্সটা ইম্পর্টেন্ট না হয়, সেন্টেন্সটাকে বাদ দিয়ে দাও, 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ আন্ডারলাইন করা। ওই সেন্টেন্সের ভিতরে যেগুলো মূল প্রয়োজনীয় শব্দ সেগুলোকে আন্ডারলাইন করে নাও, আর যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলোকে বাদ দাও। 3 নম্বর স্টেপ হচ্ছে যেগুলোকে তুমি আন্ডারলাইন করলে সেই ওয়ার্ডগুলো দিয়েই মূল ভাবটাকে বোঝাচ্ছে, সেই মূল ভাবটাকে বুঝে নিয়ে নিজের ভাষায় সেটাকে লেখো। 4 নম্বর যেগুলো আনইম্পর্টেন্ট, তোমার যেগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে সেই এক্সাম্পলগুলোকে বাদ দাও। ডাইরেক্ট কোড থাকলে সেই ডাইরেক্ট কোডগুলোকে বাদ দাও। যদি তার ভিতরে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, সেটাকে থার্ড পার্সন বানাও। এটা হয়ে গেল 4 নম্বর। আর 5 হচ্ছে এই শর্টেনিংটা করবে কিভাবে, তার জন্য আমি তোমাদের এখানে বললাম যে বহুপদের একপদীকরণ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যদি একটা গ্রুপ থাকে, সেটাকে একটা ওয়ার্ড দিয়ে যদি তুমি বোঝাতে পারো, সেটাকে লেখো। অথবা যেগুলো এখানে আমি বললাম তোমাদের, যে রিপিটেশন কখনো করবে না, একই শব্দ অন্যভাবে আসছে একটা সেন্টেন্সে বারবার, সেটাকে রিপিট করতে যাবে না। তো সেটা কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদের এখানে দেখালাম। তো এইটা হচ্ছে আমাদের প্রেসি রাইটিংয়ের জন্য যা যা প্রয়োজন বেসিক লেভেলে সব আমি বলে দিলাম। পরের ক্লাসে আমি একদম এখানে এক্সাম্পল দিয়ে করাবো, একটা প্রেসি নেব, একটা স্টোরি দিয়ে শুরু করব, তারপরে ক্লাস 10-এর বই থেকে এক্সাম্পল নিয়ে সেটা করে দেখাবো, তারপরে এইচএস লেভেলে, তারপরে ডব্লিউবিসিএস লেভেলে। এইভাবে ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। তো অবশ্যই দেখতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।